পৃষ্ঠা ৪৫। মৃত মার্কিন সৈনিকের উদ্দেশ্যে। আমার এই চিঠিটি ওয়েস্ট ভার্জিনিয়া প্রদেশের সাধারণ সৈনিক কেনেথ সাদরিকের কাছে লেখা। কোরিয়া যুদ্ধক্ষেত্রে প্রথম হত মার্কিন পদাতিক সৈনিক সে। বয়স ২০। প্রেসিডেন্ট ট্রুম্যান তাকে পাঠিয়েছিল কোরিয়ার রণাঙ্গনে। তার মৃত্যু সংবাদ আমি পড়েছি গতকালের ফ্রি প্রেস বুলেটিন পত্রিকায়। সংবাদটি বিতরণ করেছে জাপানে অবস্থিত মার্কিন সেনাপতি ম্যাকআর্থারের কেন্দ্রীয় অফিস। সংবাদটি পড়ার সঙ্গে সঙ্গেই ঠিক করলাম তাকে উদ্দেশ্য করে আমি একখানা চিঠি লিখব। মৃত সৈনিক সাদরিক, তুমি আমার চিঠি পড়তে পারবে না আমি জানি, তবুও আমি এই চিঠি লিখছি এই ভেবে যে হয়তো এই চিঠি এমন কারো হাতে পড়বে যে সে এটি পড়ে সাদরিকের জামার ভিতরের দক্ষিণ পকেটে রেখে দেবে, যেখানে সে সযত্নে রাখত তার সোনার ঘড়িটি, প্রিয়ার ছবিটি, মায়ের শেষ চিঠিখানি। তারপর মৃতের শেষ স্মৃতিগুলো যখন ম্যাকআর্থারের লোকেরা পাঠিয়ে দেবে তার আত্মীয় স্বজনের কাছে, তখন হয়তো এই চিঠিখানাও গিয়ে পড়বে তাদের হাতে। তখন তারা পড়বে এই চিঠি, পড়বে তার বন্ধুরা, পড়বে হাজার হাজার পশ্চিম ভার্জিনিয়ার ২০ বর্ষীয় অন্যান্য যুবক সাদরিকেরা, যারা ঠিক এইভাবেই দুর্ভাগ্যের জালের বন্ধনে বাঁধা পড়ছে আজ। আমার এই চিঠিটি জরুরি, কারণ যদিও মৃত ফিরে আসবে না আমরা জানি, কিন্তু যারা বেঁচে আছে আমেরিকার জনসাধারণ এখনো সচেষ্ট হলে তারা রক্ষা পেতে পারবে। পত্রিকার সংবাদটিতে সৈনিক সাদরিকের মৃত্যুর বিশদ বিবরণ দেওয়া হয়েছে। কিভাবে কোরীয়দের প্রতি আক্রমণের সম্মুখে মার্কিনরা তাদের আহত ও হত সৈনিকদের পিছনে ফেলে রেখে দ্রুত পশ্চাৎ অপসরণ করেছিল। পৃষ্ঠা ৪৬। সুতরাং সৈনিক কেনেথ সাদরিক, তুমি এখনো কোরিয়ার ওই উচ্চভূমিতে খোলা আকাশের নিচে মৃত অবস্থায় পড়ে আছো। আমি দেখতে পাচ্ছি তোমার বুকের বুলেটের ক্ষত চিহ্ন, তোমার বেদনাহত চোখের চাহনি যেন আমার চোখের উপরে ভাসছে। আমি দেখতে পাচ্ছি দিনের আলোয় তোমার সোনালি চুলগুলো যেন বাতাসে উড়ছে। ক্রোধের সঙ্গে মিশে আমার বেদনাতুর হৃদয়ে প্রশ্ন জাগে, কে তোমাকে ছিনিয়ে নিয়ে এলো কোরিয়ার এই শ্মশানে? কে তোমাকে হুকুম দিয়েছিল তোমার প্রিয় ভূমি পশ্চিম ভার্জিনিয়া ছেড়ে আসতে? তোমার ভাই বোন, তোমার মা, তোমার প্রিয়াকে ছেড়ে এই বিদেশ বিভুঁইয়ে কে তোমাকে পাঠিয়েছিল এই পাগলামির মধ্যে? ১৯ বছরের বালক তুমি, সমগ্র জীবন তোমার সামনে পড়ে আছে। কে তোমার হাতে বন্দুক গুঁজে দিয়ে পাঠালো কোরিয়ার অচেনা অজানা বিদেশি পাহাড় উপত্যকার রণভূমিতে? এইসব প্রশ্নের জবাব আজ আমাদের খুঁজে পেতে হবে, কারণ এরই উপর আজ বিশ্বের শান্তি নির্ভর করছে। তুমি আমাকে চেনো না সৈনিক সাদরিক, আমার আত্মপরিচিতি তোমাকে দেব। আমার নাম কৃষণ চন্দর। সেদিন পর্যন্ত পাঞ্জাবের লাহোর শহরের এক ঘিঞ্জি গলিতে আমার আবাস ছিল। সে গলির নাম চকমতি। সেগুলির নতুন নামকরণ এখন যে কি হয়েছে আমি বলতে পারবো না। খুব আশ্চর্য লাগছে কথা শুনে তোমার জীবন নেওয়ার পেছনে যাদের ষড়যন্ত্র, তারা যে আমার দেশও নিয়ে গেছে, শহর নিয়ে গেছে, আমার ছোট্ট গলি থেকে আমাকেও করেছে বঞ্চিত। তুমিও যেমন আজ ইচ্ছে করলে তোমার প্রিয় আবাসভূমে ফিরে যেতে পারো না সৈনিক সাদরিক, আমিও তেমনই পারি না ফিরে যেতে আমার প্রিয় গলির বুকে। শুধু কি দুর্ভাগ্যের ললাট লিখন বলেই একে ধরে নেবে সৈনিক, না এর পেছনে হৃদয়হীন মানবদেশী রাজনীতিকদের লজ্জাকর হিংস্র ষড়যন্ত্র খুঁজে দেখবে,
যার ফলে তোমাকে হারাতে হয়েছে তোমার অমূল্য জীবন, আমাকে হারাতে হয়েছে আমার প্রিয় স্বদেশ ভূমি। তুমি এবং আমি একজন মৃত আর একজন জীবন্ত, এ প্রশ্নের জবাব আমাদের পেতেই হবে যে আজ। পৃষ্ঠা 47। অতীত ও বর্তমান একসঙ্গে মিলে খুঁজে পেতে হবে ভবিষ্যতের পথ নির্দেশ। আমেরিকায় আমি কোনোদিন যাইনি, কিন্তু আমার কল্পনার আমেরিকাকে আমি জানি অত্যন্ত গভীরভাবে। তার সর্ব অবয়বের সমস্ত লীলায়িত সৌন্দর্যের সঙ্গে সঙ্গে আমি জানি তার কুৎসিত রেখাগুলিও। আমেরিকার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল আমার ইংরাজি শিক্ষার প্রথম বইয়ের একটি ছোট্ট গল্পের ভিতর দিয়ে। সে গল্প ছিল আমেরিকার সেই মহাত্মা, দেশ সেবক, সদা সত্যবাদী জর্জ ওয়াশিংটন সম্বন্ধে। আমার বাল্যকালে পড়া সেই গল্পটি আমার জীবনে অত্যন্ত প্রভাব বিস্তার করেছিল। আমি তখন ভাবতাম যে আমেরিকার সব লোকরাই অত্যন্ত খাঁটি, অত্যন্ত ন্যায়পরায়ণ। অনেক বছর পরে আমি তখন বড় হয়ে উঠেছি। উচ্চশিক্ষার জন্য লাহোরের আমেরিকান শিক্ষা কেন্দ্র ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজে ভর্তি হয়েছি। এখানেই আমি আমার কল্পনার আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হই। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং কৃতদাস প্রথার বিরুদ্ধে আমেরিকার দক্ষিণী রাষ্ট্রে যে অন্তর্বিপ্লব হয়েছিল তার ইতিহাস পড়ি। সেই সব যুদ্ধ ও বিপ্লবে যেসব মহান আমেরিকান জনসাধারণ যোগ দিয়েছিলেন, তাদের কথা যখন জানতে পারি তখন সেই সব মহান যোদ্ধাদের প্রতি শ্রদ্ধাবনত হয়ে পড়ি। তাদের প্রতি দুনিয়ার সকল দেশের সাধারণ লোকের মতোই আমার মনেও প্রগাঢ় ভালোবাসা ও সম্মান উপচে ওঠে। আমার আমেরিকান প্রফেসররাও শিক্ষা দিয়েছিলেন খাঁটি মানুষ হওয়ার, সত্যবাদী হওয়ার, পক্ষপাতহীন চিন্তাশীল হওয়ার, সাধারণ মানুষের উপর পূর্ণ বিশ্বাস রাখবার। তাঁরা আমাকে বলেছিলেন এব্রাহাম লিঙ্কনের কথা, মুক্তির প্রতিমূর্তির কথা। আমি শিখেছিলাম কিভাবে সেই বিস্তীর্ণ দেশে ছোট ছোট গণ্ডিবদ্ধ প্রাচীন সাম্প্রদায়িক সমাজের পটভূমিতে কি বিরাট সভ্যতা স্থাপন করেছিলেন সেই সব অগ্রণী বীরেরা তাদের প্রথম পদক্ষেপের সাথে সাথে। কি কুশলী হস্তের সুনিপুণ কর্মব্যস্ততাই না ছিল তাদের সেই উপনিবেশ গড়ে তোলার পিছনে। আমি পড়লাম মার্ক ট্ওয়েন, ড্রেইসার, ওয়াল্ট হুইটম্যান। প্রিয় বন্ধুর আন্তরিকতা যেন ফুটে রয়েছে হুইটম্যানের কবিতায়। পৃষ্ঠা 48। তারপর একদিন ইতিহাসের প্রফেসর আমায় একটি উপহার দিলেন, পল রোবসনের গানের একখানা রেকর্ড। সে কি গান! সৃষ্টির বেদনাশ্রু আনন্দ জড়িয়ে মিশিয়ে আছে সেই গানে, সেই কণ্ঠের প্রগাঢ়তায়। আমি সেই গান শুনি আর বিমোহিত হয়ে থাকি। আমার চোখে ভেসে ওঠে আমেরিকার সেই বিস্তীর্ণ মাটির বুকে হেসে ওঠা সোনালি হলদে ড্যাফোডিল ফুল। চকচকে চোখ খুলে পিটপিট করে তারা চাইছে চারদিকে। লক্ষ লোকের সুদৃঢ় সুবিমল হাতগুলো ছন্দে ছন্দে মিলে কাজ করছে সেই বিশাল মাটির বুকে। আমার চোখে ভেসে ওঠে, কানে বেজে ওঠে স্কুলের ছেলে মেয়েদের হই হুল্লোড় হাসির কলধ্বনি। আমি যেন শুনতে পাই বিশাল জঙ্গল পেরিয়ে পাহাড়ের গায়ে আছড়ে পড়ে শব্দ তুলতে তুলতে ছুটে চলেছে আমেরিকার যে খর স্রোতস্বিনী, তার লীলায়িত গর্জন ছন্দ। শুধু একটি গান, একটি গানের ভেতর দিয়ে পল রোবসনের সেই প্রগাঢ় কণ্ঠের মাধ্যমে আমেরিকার কি বিশাল সৌন্দর্য, কি কোমলতাই না ফুটে ওঠে। আমেরিকার জনসাধারণের এই উজ্জ্বল সুন্দর পরিচিতির জন্য সত্যিই আমি রোবসনের কাছে শ্রদ্ধাবনত, আমার অন্যান্য আমেরিকান বন্ধুর কাছে কৃতজ্ঞ। আমি বুঝি আমার দেশের সাধারণ লোকের মতোই তারা সরল সোজা, অত্যন্ত খাঁটি, অত্যন্ত ন্যায়পরায়ণ জনসাধারণ। কিন্তু আরেকটি আমেরিকাও আছে,
যে আমেরিকা জনসাধারণের আমেরিকা নয়, সে আমেরিকা শাসকদের আমেরিকা, সেনাধ্যক্ষদের আমেরিকা, ব্যবসাপতিদের আমেরিকা। এই আমেরিকার অধিকর্তা হল ফোর্ড, দুল্লেস, দুপন, রকফেলার। আরও যেন এই জাতীয় কিছু লোকের নাম শুনেছিলাম, কিন্তু ছাই, সব নাম কি আর সবসময় মনে থাকে? এদের এই আমেরিকা সম্বন্ধেই তোমাকে আমি লিখব বন্ধু, কারণ এই লোকগুলোই তোমাকে ঠেলে পাঠিয়েছে কোরিয়ার ধ্বংসাঙ্গনে, তোমার মৃত্যুর কোলে। যদি পারত আমাকেও এরা ঠেলে দিত মৃত্যুর কোলে এইভাবেই। বিরাট বিরাট ব্যবসার মালিকেরা, বিশাল কার্টেল সাম্রাজ্যের অধিপতি তারা, সোনা, কয়লা, লোহা, তুলা, শুয়োর, মানুষ, আলু, যুদ্ধাস্ত্র, বিষাক্ত ওষুধ এবং আরও কত সজীব নির্জীব পণ্যদ্রব্যের কারবারে এরা মুনাফা লোটে। পৃষ্ঠা 49। মুনাফা শিকারের পণ্য হিসাবে তোমাকে এরা বেচে দিয়েছে কোরিয়ার রণাঙ্গনে। তোমাকে রপ্তানির সময় এরা বলেছিল না যে কোরিয়ায় মার্কিন জাতীয় স্বার্থ রক্ষার জন্য তোমাকে লড়তে হবে কোরিয়ার কমিউনিস্টদের বিরুদ্ধে? তুমি যদি তাদের জিজ্ঞাসা করতে যে কোরিয়া দেশে এই মার্কিন জাতীয় স্বার্থটি কী, যদি বলতে পারতে নিয়ে এসো সেই জাতীয় স্বার্থকে আমার পশ্চিম ভার্জিনিয়া প্রদেশে, দেখিয়ে দেব কিভাবে সেই স্বার্থকে জান কবুল করে রক্ষা করতে হয়। কিন্তু তুমি সৈনিক কেনেথ সাদ্রিক, তুমি তো এই প্রশ্ন করতে পারোনি তোমার দেশের অধিপতিদের, এবং সেই না পারাটাই যে হয়েছে তোমার মারাত্মক ভুল, যে ভুলের জন্য কি চড়া দামই না আজ তোমাকে দিতে হলো। আমি এজন্যে তোমাকে দুষছি না বন্ধু, কারণ এই সওদাগর অধিকর্তারা নিজেদের শয়তানি ইচ্ছাকে আড়ালে রেখে কি সুনিপুণভাবেই না সাধারণ লোককে ধোঁকা দেয়। গত যুদ্ধে জাপানের হাতে পার্ল হারবারের পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মার্কিন সওদাগরেরাই তো পুরনো লোহা বিক্রি করেছে জাপানের কাছে। 2 পয়সা মুনাফার জন্য এরা দেশ বিক্রি করে দিতে পারে, আর তুমি সৈনিক সাদ্রিক, তোমার জীবনের দাম তো 2 পয়সাও নয়। এইভাবেই হাজারে হাজারে মার্কিন যুবকদের এই রক্ত পিশাচেরা তথাকথিত গণতন্ত্র রক্ষার বুলির আড়ালে যুদ্ধক্ষেত্রে ছুঁড়ে দেবে, যতদিন না তারা বুঝতে পারবে যে তারা সত্যি সত্যি গণতন্ত্র রক্ষার জন্য লড়ছে না, লড়ছে কোরিয়ার কয়লার জন্য, সৌদি আরবের তেলের জন্য। অত্যন্ত দুঃখ বিজড়িত হৃদয় বিদারক কাহিনী সেটি। সৈনিক এবং এর সূত্রপাত হয়েছিল সেই অতীত 1854 খ্রিস্টাব্দে, যেদিন মার্কিন নৌসেনাপতি পেরি জাপানের উপকূলে যুদ্ধজাহাজে হাজির হয়ে সঙ্গী নুচিয়ে দাবি করেছিল ব্যবসা করার। সেই 1854 জাপানের সমুদ্র উপকূলে হানা দিয়েছিল পেরি, আর ইংরেজরা হানা দিয়েছিল দিল্লির দরজায়, ঘা দিয়েছিল সমগ্র এশিয়ার বুকে। সেই বসফরাস থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে অন্যান্য দেশগুলোকে একে একে ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ, ব্রিটিশ সাম্রাজ্যবাদী লুঠেরারা বুটের তলায় আছড়ে ফেলল। পৃষ্ঠা 50। সেই বিশ্বাসঘাতক সাম্রাজ্যবাদী শক্তিগুলি এশিয়ার বুকে হানা দিয়েছিল শোষণের এবং মুনাফা লুটের জন্য, কিন্তু নিজেদের আসল উদ্দেশ্য সুকৌশলে আড়ালে রেখে চেঁচিয়ে বলেছিল যে বর্বর প্রাচ্যের পৌত্তলিকতাকে দূর করে খ্রিস্ট সভ্যতা বিস্তার করার মহান কাজেই তারা এসেছে এশিয়ার এইসব বর্বর দেশে। আজ এশিয়ার দেশে দেশে জাতীয় মুক্তি সংগ্রামের মুখোমুখি দাঁড়িয়ে তাদের সেই চিৎকার বন্ধ হয়েছে। আজ তারা নতুন আওয়াজ তুলেছে, গণতন্ত্র বনাম কমিউনিজম। আওয়াজ তারা বদলিয়েছে বটে, কিন্তু এই যুগের এইসব মৃত্যুর কারবারিরা সেই পুরনো সাবেককালের ওই একই শয়তানের বংশধর। আমি তাদের আসল নগ্ন চেহারা ঠিক দেখতে পাচ্ছি।
এবং আমি কামনা করি যে লক্ষ লক্ষ সৈনিক সাদ্রিকেরাও আমার মতো দেখতে পাক, এবং আমার মতো দেখতে পাক এই মার্কিন বিশ্বপ্রেম, এই মার্কিন দানের কি আসল রূপ। এই দেখতে পাওয়াটাই যুদ্ধ সমাপ্তি এগিয়ে আনবে। প্রাচীন ইতিহাসের পাতা উল্টিয়ে দেখো সৈনিক, 1700 খ্রিস্টাব্দে চীন দেশের বক্সার বিদ্রোহ। সে উত্থান হয়েছিল সমস্ত বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, যে উত্থান সফল হতে পারেনি। অত্যন্ত হিংস্রভাবে সাম্রাজ্যবাদীরা সক্ষম হয়েছিল সে বিদ্রোহ ভেঙে দিতে। সেই দিন থেকে সুপ্রাচীন মহান চীন দেশের ভাঙা উন্মুক্ত কপাট দিয়ে প্রবেশ করেছে অনাহুতেরা, ডাকাতেরা, শোষণ করেছে একটি সুপ্রাচীন জাতির সমগ্র জাতীয় সত্তা ও সম্মানকে দুপায়ে পদদলিত করেছে। তারা বন্দর দখল করেছে, নদী আয়ত্তে রেখেছে, মহাচীনের জাতীয় অর্থনীতির সমস্ত চাবিকাঠি অধিকার করেছে। তারপর এলো প্রথম মহাযুদ্ধ। প্রাচ্যের পূর্ব সীমান্তে আমেরিকা তার সাম্রাজ্যের ঘাঁটি দৃঢ় ও সংগঠিত করে নিল। আর এই গত যুদ্ধের প্রাচ্যের পূর্ব সীমান্তে চীন মহাদেশকে পকেটস্থ করে আমেরিকা হয়ে দাঁড়ালো প্রায় একচ্ছত্র সাম্রাজ্যবাদী শক্তি। কোরিয়ার বুকে 38 সমাক্ষরেখা ধরে দুটুকরো করে তারই একটা অংশ আত্মসাৎ করে বসল। 4000 বছরের সুপ্রাচীন সভ্যতা একটা গোটা ইতিহাসকে দুটো টুকরোয় ভাগ করে দিল। মানবতার বিরুদ্ধে বিরাট অপকর্ম এই কৃত্রিম বিভাগ। একটা জাতির সমগ্র সত্তাকে তো অক্ষ ও নিরক্ষরেখা টেনে ভাগ করা যায় না। পৃষ্ঠা 51। কোন সুপ্রাচীন কাল থেকে একক অবিভক্ত পূর্ণ জাতীয় সত্তা নিয়ে কোরিয়া আছে, এবং ভবিষ্যতেও কোরিয়ার জনসাধারণের ইচ্ছানুযায়ী তাদের দেশ আবার পূর্ণ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সত্তা নিয়ে দাঁড়াবে। কোনো বিদেশি শক্তির এমন ক্ষমতা নেই যে এশিয়ার বুকে তার সৈন্য নামিয়ে দিয়ে এমনিভাবে কৃত্রিম দেশ বিভাগকে জিইয়ে রাখতে পারে। যদি কেউ তা করে, সে গণতান্ত্রিক নয়, সে আক্রমণকারী। কোরিয়ার জনসাধারণই তাদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করবে। তারাই ঠিক করবে কি বিশেষ ধরনের গভর্নমেন্ট তাদের চাই, তারাই নির্বাচন করবে তাদের প্রতিনিধিদের, তারাই বিবেচনা করবে তাদের অর্থনৈতিক কাঠামো কী হবে, তাদের জাতীয় পতাকার রঙও কী রকম হবে, তাদের পররাষ্ট্র নীতি কী হবে। এসব সম্বন্ধে বাইরের লোকের কোনো নির্দেশই তারা মানতে পারে না। কোরিয়ারা একসাথে মিলেমিশে যদি এসব সমস্যার সমাধান করতে পারে ভালো, যদি তারা অন্তর্বিপ্লবের সাহায্যেই সেই সমস্যার সমাধান খুঁজে পায় তাই তারা করুক। তোমাদের দেশের ইতিহাস দেখো, সেখানেও উত্তর দক্ষিণের রাষ্ট্রগুলোকে মেলাবার জন্য তোমরাও তো অন্তর্বিপ্লবের পথে গিয়েছিলে। কই, কোরিয়া তো সেদিন তোমাদের কোনো বাধা দিতে যায়নি। ইংল্যান্ডেও অন্তর্বিপ্লব হয়েছিল, তারা তো তাদের রাজার মাথা পর্যন্ত কেটে ফেলেছিল। কই, কোরিয়ার বিমূঢ় রাজা তো সেদিন ইংল্যান্ডের রাজতন্ত্রকে রক্ষার জন্য ইংল্যান্ডে কোরীয় সৈন্য পাঠায়নি। কিন্তু আজ কেন ইংল্যান্ডের নৌবাহিনী কোরিয়ার উপকূলে হানা দিয়েছে? হ্যাঁ, তারা বলে যে তারা এসেছে 38 সমাক্ষরেখাকে রক্ষা করতে। কি জানি, কাল হয়তো তারা যাবে কর্কট ক্রান্তি বৃত্তরেখাকে রক্ষা করতে। ইংরেজ সাম্রাজ্যবাদীরা সত্যিই এক অদ্ভুত জীব। সে যাই হোক, এশিয়ার লোকেরা কিন্তু আজ আর এই 38 সমাক্ষরেখার গালভরা গল্পে বিশ্বাস করে না। তারা জানে যে কোরিয়ার ধ্বংসাঙ্গনে মার্কিন সৈন্যরা যে সমাক্ষরেখার জন্য লড়াই করছে সেটি হলো আরেকটি অক্ষরেখা, সেটি হলো সাম্রাজ্যবাদী অক্ষরেখা। পৃষ্ঠা 52। এই নৃশংস সমাক্ষরেখাটি এশিয়ার বুক ভেদ করে যেসব স্থান ছুঁয়ে গেছে সেখানেই নেমেছে বিরাট ধ্বংস, বিরাট ভাঙন। সেই রেখাটি গেছে প্যালেস্টাইন ছুঁয়ে,
সৃষ্টি হয়েছে ইসরায়েল ও জর্ডান। আমাদের ভারতভূমির বুক চিরে গেছে এই রেখাটি, সৃষ্টি হয়েছে ইন্ডিয়া ও পাকিস্তান। ব্রহ্মদেশকে এই রেখাটি ভাগ করেছে বর্মা ও কারেন স্টেটে। ইন্দোনেশিয়া পরিণত হয়েছে ইন্দোনেশিয়া, পূর্ব বোর্নিও এবং নিউ গিনিতে। এই রেখার ছোঁয়ায় আজ ইন্দো চীন বিভক্ত বাও দাইর পুতুল গভর্নমেন্ট ও ভিয়েতনামে। এই সমাক্ষ রেখাটি হল বিভাগের নিশানা, একতার চিহ্ন নয়। পূর্বের মতোই সাম্রাজ্যবাদীরা আজও এশিয়ার দেশে দেশে দালাল খুঁজে বের করছে, তাদের দেশি সহযোগী অনুচর জোগাড় করছে এবং এদেরই কপালে খাঁটি নির্ভেজাল জাতীয়তাবাদী লেবেল সেঁটে বাকি আর সকলকে কমিউনিস্ট আখ্যা দিয়ে তাদের এই সব সংগৃহীত অনুচরদের স্বদেশী গভর্নমেন্টের আড়ালে থেকে সাম্রাজ্যবাদী বজ্র শোষণ চালিয়ে চলেছে, সাম্রাজ্যবাদী রক্ত শোষণ চালিয়ে চলেছে। এবং এই ঘটনাই আজ চলেছে এশিয়ার প্রায় সবগুলো উপনিবেশিক দেশগুলোতে। গত যুদ্ধের পরে এশিয়ার দেশে দেশে জনসাধারণের সংগ্রামের মুখোমুখি না দাঁড়াতে পেরে সাম্রাজ্যবাদ আড়াল নিয়েছে তথাকথিত জাতীয়তাবাদী নেতাদের পিছনে, যে লোকগুলো আসলে সাম্রাজ্যবাদের দালাল ছাড়া কিছুই নয়। কিন্তু এশিয়ার জনগণের বিরাট সংগ্রাম সাময়িক ধীর হলেও নিশ্চিতভাবে এইসব পুতুল গভর্নমেন্টের মেরুদণ্ডে আঘাত হানছে। আড়াল ছেড়ে সাম্রাজ্যবাদকে আবার জনসাধারণের মুখোমুখি এসে দাঁড়াতে হচ্ছে এবং এইভাবেই বন্দুক হাতে সাম্রাজ্যবাদ এসেছে কোরিয়ার আঙ্গিনায়। এই জন্যেই আজ সৈনিক সাদরিক তোমাকে জীবন হারাতে হয়েছে। এই কথাই তোমাকে আমি ভালো করে বোঝাতে চাইছি সৈনিক সাদরিক, কারণ তোমাদের এই বিরোধের মূল বোঝার ওপরেই আজ দুনিয়ার শান্তি নির্ভর করে। আমেরিকার জনসাধারণের ওপরও আজ বিরাট দায়িত্ব এসে পড়েছে, কারণ সমগ্রভাবে তারাই তো লক্ষ লক্ষ সৈনিক সাদরিকের প্রতিনিধি। পৃষ্ঠা 53। তোমরা তোমাদের দেশের সাম্রাজ্যবাদীদের বলো, ওয়াল স্ট্রিটের ব্যাংক মালিকদের বলো, কার্টেল মুনাফাখোরদের বলো যে আমেরিকার জীবন প্রণালী এশিয়াবাসীদের ঘাড়ে চাপিয়ে দিতে চাও না তোমরা। মার্কিন সাম্রাজ্যবাদীরা আমাদের আমেরিকার জীবন প্রণালী কিছু দেখায়নি, দেখিয়েছে আমেরিকার ধ্বংস প্রণালী নাগাসাকি, হিরোশিমায়। কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াইয়ের নামে যে দস্যুবৃত্তি শুরু করেছে তোমাদের শাসক ও মিলিটারি অধিকর্তারা, তাদের তোমরা দৃঢ় কণ্ঠে বলো যে কোনো মতবাদের বিরুদ্ধেই তোমরা লড়তে চাও না, সে মতবাদ কমিউনিজমই হোক কিংবা যুদ্ধ ধর্মই হোক। এশিয়ার জনসাধারণ যদি বিশেষ কোনো মতবাদের বিরুদ্ধে কিংবা সপক্ষে লড়তে চায়, তবে তারা নিজেরাই তার সালিশ হোক। তোমাদের কিছু করার থাকতে পারে না এর মধ্যে। তোমাদের দেশে কাজের মধ্য দিয়ে সৈনিক সাদরিকেরা যুদ্ধবাজদের সমঝিয়ে দিতে হবে। তোমাদের দেশে কাজের মধ্য দিয়ে সৈনিক সাদরিকেরা যুদ্ধবাজদের সমঝিয়ে দিতে হবে তোমাদের যে প্রাচ্য প্রতীচ্যের কোনো স্থানেই ইউরোপ, এশিয়া কিংবা আফ্রিকার কোনো দেশেই দখলকারী লড়াইয়ে তোমরা লড়বে না। সেসব দেশের জনসাধারণই নিজেরাই নিজেদের ভাগ্য নির্ণয় করুক। আমার চিঠি লেখার ধরন দেখে তোমার হয়তো মনে হতে পারে, আমার চিঠির লেখার ধরন দেখে তোমার হয়তো মনে হতে পারে সৈনিক সাদরিক, যে তোমার মৃত্যুতে সত্যিই আমি দুঃখিত নই। কিন্তু তা ঠিক নয় বন্ধু, তোমার জন্যে সত্যিই আমি অত্যন্ত দুঃখিত। হ্যাঁ, আমার চোখে আজ সত্যি জল জমে ওঠেনি, কারণ যে দুঃখ, বেদনা, সামাজিক অবিচার দেখেছি আমি আমার দেশে, তাতে বহুদিন আগেই আমার বিগলিত হৃদয়ের সমস্ত বেদনাশ্রু ঝরে গেছে। বিশ্বাস করো বন্ধু, আমার হৃদয়ে আজ শুধু জ্বলছে ক্রোধের অগ্নিশিখা।
আমার মনে জমে উঠেছে সেই সব লোকদের বিরুদ্ধে ঘৃণা যারা তোমাকে পাঠিয়েছিল কোরিয়ার নিশ্চিত মৃত্যুর কোলে। কিন্তু এই মৃত্যু খেলার প্রস্তুতি তো শুরু হয়েছিল অনেক অনেক দিন আগে, এবং তারও পিছনে একটি কাহিনী রয়েছে। 1905 রুশ জাপান যুদ্ধ। চীন মহাদেশে জোর করে জাপান প্রবেশ করছে। জাপানি ফৌজের সাথে রয়েছে একজন নিরপেক্ষ সামরিক দর্শক। উদ্ধৃতির মধ্যে নিরপেক্ষ সামরিক দর্শক। আমেরিকার ওয়েস্ট পয়েন্ট থেকে আগত, পৃষ্ঠা 54। একজন যুবক লেফটেন্যান্ট। আশ্চর্য, তার নামও ম্যাকআর্থার। আর যখন আমি সে কথা ভাবি, আমার মনে হয় নিরপেক্ষ দর্শক হিসেবে সে লোকটি আসেনি। সেই সময় থেকেই মার্কিন সাম্রাজ্যবাদীরা প্রাচ্যের পূর্ব সীমান্তের ঐশ্বর্য ভাণ্ডারের ওপরে লোলুপ দৃষ্টি ফেলছিল। আমার মনে হয় 1905 খ্রিস্টাব্দে যে উদ্দেশ্যে ম্যাকআর্থার চীনে এসেছিল তার পূর্ণ সফলতা ঘটেছিল 1945-এ। 1905 সনে যেদিন ম্যাকআর্থার কোরিয়ার উপকূল অতিক্রম করেছিল, সেই দিনই তার পকেটে তোমার মৃত্যু পরোয়ানা ছিল সাদরিক। তোমার জন্মের বহু পূর্বেই তোমার মৃত্যুদণ্ডের আদেশ হয়ে গিয়েছিল। যুবক, কিশোর, স্কুলের ছেলেদের পাঠিয়েছে এরা যুদ্ধক্ষেত্রে, যে বয়সে এদের খেলে বেড়ানোর কথা। এইভাবে ঠান্ডা স্থির মস্তিষ্কে নৃশংস হত্যা করলে চোখে জল জমে ওঠে না সৈনিক? জমে ওঠে যুদ্ধবাজদের বিরুদ্ধে ঘৃণা, ক্রোধ ও চাপা উত্তেজনা। তাদের খতম করে দেবার জন্য সুতীব্র ইচ্ছা। এই জন্যই তোমার হত্যায় আমার চোখে জল জমে ওঠেনি সাদরিক। সৈনিক কেন্নেথ সাদরিক, তোমার জন্য সত্যিই আমি দুঃখিত। বোধহয় তোমার সেনাপতি ম্যাকআর্থার জানেও না যুদ্ধক্ষেত্রে একজন সৈনিক মারা গেলে কি হারিয়ে যায়। তার হিসেবে তুমি তো তার মানচিত্রের একটি পিন মাত্র। কিন্তু আমি তো জানি যুদ্ধক্ষেত্রে একটি 20 বছরের যুবক সৈনিকের মৃত্যুর মানে কি। ওয়েস্ট ভার্জিনিয়ার 20 বছরের যুবক সৈনিক সাদরিক কোরিয়ায় মারা গেছে। তার সঙ্গে মারা গেছে বহু কিছু। মারা গেছে একখানা বই, মুছে গেল একটি গান, হয়তো মুছে গেল অজ্ঞাত এমন কিছু সম্ভাব্য বৈজ্ঞানিক আবিষ্কার যার ফলে সমস্ত দুনিয়া হলো ক্ষতিগ্রস্ত। থেকে গেল একটা বিরাট কিছু হারানোর অনুশোচনা। ম্যাকআর্থারের কাছে হয়তো মানচিত্রের একটি পিন হারানোর ক্ষতিও নয় তোমার এই অপমৃত্যু, কিন্তু দুনিয়ার সব হৃদয়বান মানুষের কাছে সত্যি এটি বিরাট ক্ষতি। সৈনিক সাদরিক, তোমার এই অপমৃত্যুর সংবাদে যে কোনো হৃদয়বান মানুষ ব্যথায় বেদনায় ম্রিয়মান হয়ে পড়েন, কারণ তোমার মৃত্যুর কোনো প্রয়োজন কেউ বুঝতে পারে না। পৃষ্ঠা 55। মানুষের শান্তির উপরে কেন এই বারবার আক্রমণ? আমাদের এই বিপুলা ঐশ্বর্যময়ী বসুন্ধরার বুকে আমরা সকলেই তো পরমানন্দে বাস করতে পারি। কি না আছে এখানে? উর্বরা বসুমতীর কোলে হেসে ওঠে প্রচুর গম, জই, জনার, তুলো। ঢেউয়ের মতো লুটোপুটি খেতে খেতে পাহাড়ের পর পাহাড় গেছে উঠে। তারই কোলে কত বন্য জীব, কত খনিজ পদার্থ, কত কাঠ, বড় বড় নদী ও হ্রদের বুকে অফুরন্ত জল বিদ্যুৎ। কত সুখে, কত আরামে, আনন্দে আমরা বাস করতে পারি এই ধরার ওপরে। আমাদের এই পৃথিবী থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে আমরা যদি তাকাই একটু দূরে, কি দেখতে পাই আমরা তখন? বিরাট শূন্যের মধ্যে লক্ষ লক্ষ পৃথিবীর মতো কত গ্রহ তারা ছুটে চলেছে। যদি সাহস থাকে, যদি চাও, তবেই পৃথিবীর প্রত্যেকটি লোক এক একটি করে গ্রহ তারা নিতে পারে। তার বিশালত্ব নিয়ে, বিরাট সম্ভাবনা নিয়ে মানুষের সর্বশক্তি দুঃসাহসকে আহ্বান করছে প্রকৃতি। অজ্ঞানতার তিমির পর্দা ছেড়ে ফেলে কোরিয়ার একটি ঢিবি দখলের লড়াই ছেড়ে দিয়ে এই দুনিয়ার কিছু লোক যদি একবার তাকাতো ওই মহাশূন্যের পানে, হাইড্রোজেন বোমা তৈরির পিছনে
কোটিতে কোটিতে ডলার না উড়িয়ে সেই বিরাট শক্তি যদি নিয়োজিত হতো অন্যান্য কল্যাণকর বৈজ্ঞানিক প্রচেষ্টার পিছনে, আমাদের এই পৃথিবী আরও কত সুন্দর, আরও কত বাসোপযোগী হতো। চিঠিটি শেষ কয়েক লাইন লিখতে লিখতে মুহূর্তের জন্য আমার দৃষ্টি পাশের উন্মুক্ত জানালা দিয়ে বাইরে চলে গেল। আমার চোখের সামনে ভেসে উঠেছে কত দৃশ্য। তালগাছের বড় বড় পাতাগুলোর মর্মর ধ্বনি টেলিগ্রাফ তারের লম্বা খুঁটির ওপর দিয়ে এসে নিচের জলাভূমির সবুজ ঘন গুল্মের ওপর দিয়ে ধীরে গড়িয়ে চলেছে। দূরে জলাভূমির ওপারে আন্ধেরির ঢিবিগুলো ঢেউয়ের মতো গড়িয়ে গড়িয়ে বিহারের ছোট ছোট পাহাড়ের সঙ্গে মিলে আস্তে আস্তে মিশে গেছে দূরের আরও দূরের কুয়াশা ঘন গ্রীষ্মের মৌসুমি মেঘের সাথে। এইরকমই কোনো একটি ঢিবির ওপরে উন্মুক্ত আকাশের নিচে ভীতিজনক নির্জনতার মাঝে তুমি পড়ে আছো, মৃত তুষার শীতল নিথর। তোমার কথা ভাবছি আমি, ভাবছি আরও কত শত সাদ্রিকের কথা, আরও কত শত শত সাদ্রিকের কথা। বয়স 20, পৃষ্ঠা 56। এসেছে তারা পশ্চিম ভার্জিনিয়া, কানসাস, ওহাইও, টেক্সাস, সিনসিনাটি থেকে। ভাবছি আমি সেই সব সৈনিক সাদ্রিকদের কথা যাদের বয়স এখনো 20 পার হয়নি। ভাবছি তাদের কথা যাদের বয়স 19, 18, 17, 16। আমার মনে পড়ে গেল আর একজন সৈনিক সাদ্রিকের কথা যার বয়স মাত্র 3। সে আমার ছেলে। তোমার বয়সে এলে তাকেও কি এরা তাদের স্বার্থ রক্ষার যুদ্ধে এইভাবে বলি পাঠাবে? না না, তা হতে পারে না, হতে পারে না। উন্মুক্ত নির্জন ঢিবির ওপরে তোমার মৃত দেহর পড়ে থাকার দৃশ্য আমার চোখে ভেসে ওঠে বারে বারে। সংকল্প দানা বেঁধে ওঠে আমার মনে। আমি প্রতিজ্ঞা করি, শান্তি চাই, শান্তি চাই এক্ষুনি। শান্তি চাই আমার জীবন সময়ের মধ্যেই। শান্তি চাই সর্বসময়ের জন্যে, সকল মানুষের জন্যে। গল্পটি এখানেই শেষ হলো। পড়া চলছে পরের ফাইলে। শেষ গল্প, পৃষ্ঠা 57, বিবি, বয়হস্যই বয়হস্যই।